কোথায় কোথায় পালাবি? আজ আজ তোদের যাবার সময় হয়েছে। সমীর, 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 দরজা খোল, দরজা খোল ভাই, দরজা খোল, আমাকে বাঁচা ভাই, এ ভাই। নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে এবং স্কেটলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেটলসের যারা রেগুলার লিসনাররা রয়েছো, মানে প্রতিনিয়ত যারা আমার গল্প শোনো, তোমরা এক্ষুনি আমার আজকের গল্পের ভিডিওটাকে একটা লাইক করো এবং হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপ দাও। এবং যারা নতুন লিসনাররা প্রথমবারের জন্য স্কেটলসের গল্প শুনছো, তোমরা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। স্কেটলসে আজকে তোমরা শুনবে অমিয় নস্করের কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, রাত পড়ি। তবে আজকের গল্পে যাওয়ার আগে স্কেটলসের এর আগের গল্পে তোমরা যে কমেন্টগুলো করেছিলে আমি সেগুলো একটু পড়ছি। নীলাদ্রি লিখছে, হ্যালো শ্রীরূপদা, আমি নীলাদ্রি বারাসাত থেকে শুনছি। তোমার প্রত্যেকটা গল্পই আমি শুনি। এক কথায় বলতে পারো আমি তোমার ডেইলি লিসনার। প্রত্যেকটা গল্প এত সুন্দর, সর্বোপরি তোমার গলাটা এত সুন্দর যে গল্পগুলো শোনার জন্য আরও আমরা ছুটে যাই। প্রত্যেকটা গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন আমার খুব ভালো লাগে। এমন সুন্দর একটা চ্যানেল আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা নিও। ঈশিতা লিখছে, আমি ঈশিতা, কলকাতা বেহালা থেকে। আমি রোজ রাতে তোমার গল্প শুনে ঘুমোতে যাই। গল্পের মধ্যে যেন আমি হারিয়ে যাই। এত ভালো লাগে যেন মনে হয় চোখের সামনে ঘটনাটা ঘটছে। বৈশাখী দাস লিখছে, আমি বৈশাখী দাস টাকি থেকে শুনছি। আমার জানা অনেকগুলো সত্য ঘটনা আছে যেগুলো আমার সাথে এবং আমার শ্বশুর মশাইয়ের সাথে ঘটেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে ঘটনাটা শুরু করব বা কোথা থেকেই বা সাজিয়ে কিভাবে লিখব। এই ভেবে ভেবে আমার আর ঘটনা লেখা হয় না। বৈশাখী, এক্ষেত্রে তোমাকে আমি বলি, স্ক্রিনে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি 9748843788, এই নাম্বারে তুমি সরাসরি আমাকে মেসেজ করো। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু তাই বলে তোমরা কিন্তু অভিমান করে কমেন্ট করা বন্ধ করো না। আমার আজকের গল্পটা এখন তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে এক্ষুনি তোমরা জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্পগুলো শুনছো, এবং তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা স্কেটলসে এসে তুমি তোমার নিজের গলায় সবাইকে শোনানোর জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো। তাহলে আজকের ইন্ট্রোটাকে আর বেশি বড় করছি না, শুরু করছি স্কেটলসের আজকের গল্প, অমিয় নস্করের কলমে রাত পড়ি। সেদিন জ্যৈষ্ঠের আকাশে তখন মধ্যরাতের ক্লান্ত চাঁদ পাশ্চাত্যের দিকে খানিকটা মাথা হেলিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে পলাশপুর গায়ের সবটা ক্ষেত্রফলের উপর। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। রাস্তার আশেপাশে ও জগদীশের উঠোনের পশ্চিম কোণে বাঘিয়ার মূল ও দুর্বার চটাও বেশ ভিজে গেছে এই কুয়াশার টপা জলে। তবে আশ্চর্যের বিষয়, কুয়াশা মাখাই রাতের সঙ্গে অন্ধকারে গা মিশিয়ে কালো কাপড় পরা কোনো এক আঁধার মানবী যেন ধীরে ধীরে এগিয়ে আসছে জগদীশদের বাড়ির ভিতরে। তারপর হঠাৎ জগদীশদের ঘরের ছাদের ওপর দুমদুম করে বেশ কয়েকবার গোটা ইট পড়ার মতো শব্দ হলো। এমন সময় জগদীশ তার স্ত্রীর সঙ্গে সবেমাত্র রতিক্রিয়ায় মিলিত হয়েছে। জগদীশ তখন তার স্ত্রী পিউকে জড়িয়ে ধরে খাটের ওপর চিৎ করে শুইয়ে দিয়ে তার শরীরের উপর শুয়ে হাত মুখ জিভ দিয়ে স্ত্রীকে আদর করে উত্তেজিত করছিল। পিউর বুকের নরম মাংসপিণ্ডের মাঝখানে মুখ গুঁজে দিয়ে তারপর দুটো হাত দিয়ে কচলাতে থাকে তার মোমের মতো সাদা নরম তুলতুলে স্তনদ্বয়। তারপর কিছু সময় অতিবাহিত হলে একত্রিত হতে থাকে দুজনের বিপরীত দুই লিঙ্গ। চরম যৌনতায় ভরে ওঠে ঘরের মধ্যেকার আবহাওয়া। কিন্তু তখনও ছাদের উপরে চলে সেই দুমদাম আওয়াজ। একটা সময় পর ক্লান্ত হয়ে আসে জগদীশের শরীর।
কিন্তু তখনও ক্লান্ত হয় না পিউ, কারণ তখন পিউ আর পিউ নেই। তার রূপ চেহারা যেন ততক্ষণে বদলে গেছে। এমন সময় জগদীশ পিউকে বিছানায় একা রেখে ছাদের উপরে কিসের এত দুমদাম শব্দ হচ্ছে তা দেখার জন্য টর্চ লাইট হাতে নিয়ে উপরে উঠতেই সে দেখে ছাদের উপর ছড়িয়ে আছে বেশ কিছু কাঁচা হাড়গোড়। গোটা মুরগির কঙ্কাল কেউ যেন ভাগাড় থেকে তুলে এনেছে। মরা গরুর মাথা, যার গায়ে এখনো লেগে আছে পচা মাংস, সে পচা গলা মাংসে পোকা বিনবিন করছে। সঙ্গে একটা বীভৎস মরা পচা গন্ধে ভরে আছে পুরো ছাদটা। এসবের পার্শ্ব প্রতিক্রিয়ায় জগদীশের গা ঘিন ঘিন করে উঠল। সে তৎক্ষণাৎ ছাদ থেকে নেমে ঘরে ঢুকতেই দেখল ঘরে পিউ নেই, ঘরের সাথে লাগোয়া বাথরুমেও নেই। জগদীশ মনে মনে ভাবল, একটু আগেই বেচারির ওপর যে ঢকলটাই না পড়লো, বোধহয় খিদে পেয়ে গেছে বেচারির। না, রান্নাঘরে গিয়ে একবার দেখি। এই বলে রান্নাঘরে গিয়েই জগদীশ দেখল গ্যাসের একটা ওভেনে আগুন জ্বালিয়ে পিউ সেই আগুনের উপর নিজের মুখ রেখে পুরো মুখটাকেই আগুনে পুড়িয়ে সেদ্ধ করে ফেলেছে। জগদীশকে রান্নাঘরে ঢুকতে দেখে পিউ মুখ তুলে তাকালো তার দিকে। ততক্ষণে মুখটা পুড়ে একটা কালো আস্তরণ পড়েছে এবং সেই আস্তরণ সরে গিয়ে সেদ্ধ হওয়া থকথকে মাংস বেরিয়ে এসেছে এবং সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে যাওয়া গলে সেদ্ধ হয়ে যাওয়া দুটো চোখ মানিক সমেত কোঠর থেকে বেরিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল বলের মতো। এবং ডিম পড়ে গেলে যেমন ফেটে যায়, চোখ দুটোও তেমন যেন ফচকে গেল এক লহমায়। এবং সঙ্গে সঙ্গে পিউ হাঁটু গেড়ে বসে অন্ধের মতো হাত বোলাতে বোলাতে খুঁজতে লাগলো তার চোখ দুটো। বিভৎস পৈশাচিক সুরে পিউ বলে উঠল, কোথায় গেল আমার চোখ দুটো? কোথায় গেল? এসো না, এসো, খুঁজে দাও আমার চোখ দুটো, খুঁজে দাও আমাকে। ওইভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে হবে? এসব দেখা মাত্র ভয় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল জগদীশ। তারপর 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 কি হলো? ও ভোলাদা, বলো না, তারপর কি হলো? না, আজ আর বলবো না, বাকিটা পরের দিন শুনবি কন। আরে ধুর, ভাল লাগে না। ছুটির দিন সন্ধ্যা হলেই আমরা কজন বন্ধু তোমার বাড়িতে এসে আড্ডা দিই, একটু গল্প টল্প শুনতে বসি, আর এসবে নাকি তোমার ভাল লাগে না? হ্যাঁ, আরে কে বললো ভালো লাগে না? বেশ ভালোই লাগে তো। তোরা এলে বাড়িটা কি সুন্দর ভরা ভরা লাগে, বেশ ভালোই লাগে। তাহলে প্রত্যেকবার প্রতিটা ঘটনার এমন মুন্ডুটুকু বলে আর বলো না কেন? পুরোটা বলতে ইচ্ছা করে না। গল্প শোনানোর বিনিময়ে যদি একটা বাংলার বোতল টোতল পাওয়া যেত তাহলে গল্প বলতে বেশ মজা লাগতো, বুঝলি? কিন্তু তা যদি না পাই তাহলে গল্প বলার কি মজা? সে তুমি চাইলে একটার বদলে দুটো বাংলার বোতল এনে দিতে পারি, কি বল পেলা? হ্যাঁ, সেই তো। আচ্ছা ভোলাদা, তুমি 2 মিনিট অপেক্ষা করো, ঠিক আছে? আমি এক্ষুনি মগরাহাটে গিয়ে তোমার জন্য 1 বোতল বাংলা কিনে দিচ্ছি। তখন কিন্তু পুরো গল্পটা আমাকে শোনাতে হবে, বলে দিলাম। আচ্ছা, জানি আয়, পুরো গল্পটাই শোনাবো। আর এই নে, টাকা নিয়ে যা, সঙ্গে 1 প্লেট চিকেন কষা ও তেলে ভাজা বুটি পকোড়া নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা দাদা, ঠিক আছে, আমিই আনছি, তোমাকে আর টাকা দিতে হবে না। এই বলে আমি দোকানে গিয়ে তেলে ভাজা বুটি পকোড়া, 1 বোতল বাংলা মদ ও চিকেন কষা, আমাদের জন্য প্যাকেট 2 এগ চাও এইসব নিয়ে আবারও এসে উঠলাম ভোলাদার বাড়িতে। 40-45 বছরের অবিবাহিত প্রৌঢ় ভোলাদা বাংলা মদের বোতল দেখে টকবগে খুশি হয়ে গেল। এই দাদা, এবার হবে তো নাকি গল্পটা? হবে মানে এবার গল্পের সাথে ছবিও হবে, তোরা শুধু চোখ বন্ধ করে শোন। এই বলে দুহাতে বোতলের ছিপি উল্টে ঢকঢক করে বেশ অর্ধেকটা গলায় ঠেলে কয়েকটা পকোড়া মুখে পুরে দিল। এমন সময় পেলা বলল, এই দলা, চল, দাদা ততক্ষণ জলযোগে ব্যস্ত থাক, তুই আর আমি বরং একটু চাউ আর গরম গরম তেলে ভাজা পকোড়াটা সাবড়ে দিই। চল খাওয়া শুরু কর। এই বলে আমরা দুজনে খেতে শুরু করলাম, আর ভোলাদা তখন চিকেন কষা দিয়ে মুখ সারতে ব্যস্ত। সারা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে আসার পর ছুটির দিন এলেই
আমি আর প্যালা ভোলাদার কাছে গল্প শুনতে আসি। উনি বেশ ভালোই গল্প বলেন। এখনকার সময় ইউটিউবের অডিও চ্যানেলগুলোতে গল্প শোনার রুচি নষ্ট হয়ে গেছে, কারণ ওই চ্যানেলে ভোলাদার মতো গল্পকথকের জুরি মেলা ভার। ওনার মুখে বলা গল্প যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে। আহা, কি বর্ণনা, কি বৈচিত্র্য! শুনলেই প্রাণটা যেন জুড়িয়ে যায়। এতক্ষণে ভোলাদা বলে উঠল, কিরে, তোদের খাওয়া শেষ হলো? আমি কি গল্প বলা শুরু করব নাকি? হ্যাঁ ভোলাদা, এবার শুরু করো। তবে শোন মন দিয়ে। একদিন রাতে সমীর নামে এক যুবক ডেলিভারি অফিস থেকে বাইক চালিয়ে বাড়িতে ফিরছে। পথঘাট পুরো শুনশান। এমন একটা সময় পথের ধারে অন্ধকারে কে যেন খুব কান্নাকাটি করছে। সেই আওয়াজ সমীরের কানে যেতে সঙ্গে সঙ্গে সে বাইক থামিয়ে কান্নার দিক নির্দেশ করতে করতে এগিয়ে গেল। চারিদিকে একটা বিস্তৃত ফাঁকা জায়গা, দুদিকে ধুধু মাঠ। যত দূর চোখ যায় দেখা যায় তাল তাল অন্ধকারে ভরে আছে পুরোটা অঞ্চল। এর মাঝখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 50 ফুট লম্বা ও মোটা একটা গাব গাছ। গাছটা সবুজ পাতায় একেবারে অন্ধকার হয়ে ঢেকে আছে। সেই গাছের পিছন থেকেই কান্নার শব্দটা সমীরের কানে ভেসে আসছিল। পিচ ঢালা রাস্তা থেকে নেমে রাস্তার পাশে গাছটার পিছনে ফ্ল্যাশ লাইটটা ফেলে উঁকি মেরে সমীর দেখল, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। এমন সময় হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। কলটা রিসিভ করে সে বলল, হ্যালো হ্যালো। আর এই হ্যালো হ্যালো বলতে বলতেই কলটা কেটে গেল। ওপার থেকে কোনো কথা ভেসে এলো না। অতএব সমীর আবার বাইকের স্টার্ট দিয়ে বাড়িতে ফিরতে শুরু করেছে। বাইকটা এখন মহাত্মা গান্ধী জাতীয় সড়ক ছেড়ে দক্ষিণের গ্রাম্য এলাকায় ঢুকে পড়েছে। এই জাতীয় সড়ক দক্ষিণের গ্রাম্য জনজীবনকে উত্তরের শহুরে জনজীবনের সাথে একত্রিত করে। রাত হয়েছে, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। চারিদিক থেকে ভেসে আসছে শুধুমাত্র ঝিঝির ডাক। ঠিক এই সময় রাস্তা দিয়ে বাইক নিয়ে বাড়িতে ফিরছে সকলের পরিচিত ডেলিভারি বয় সমীর সমাদ্দার। সারা দিনের ক্লান্তি দূর করতে সে সামনের একটি বটগাছ তলায় চায়ের দোকান দেখতে পেয়ে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে চা দোকানে গিয়ে দোকানের সামনে পাতা একটা চেয়ারে বসে পড়ল এবং মিনিট 5 সে দম নিয়ে বলল, দাদা একটা দুধ চা হবে? না ভাই, এত রাতে আর দুধ চা হবে না। লিকার চা খাও তো বলো, বানিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, আদা দিয়ে কড়া করে 1 কাপ লিকার চা তাই দিয়ে দাও তাহলে। 1 কাপ চা অর্ডার দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করেই সমীর টান দিতে শুরু করলো। চারিদিকটা কি নিস্তব্ধ। রাতের নীরবতায় একটাও জনমানব দেখা যাচ্ছে না এ তল্লাটে। মাঝে মধ্যে 2-1টা গাড়ি শোঁ শোঁ শব্দে দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে। আবার থেকে থেকে দূরের শূন্য প্রান্তরের মধ্যে দিয়ে শেয়ালের চিৎকার শোনা যাচ্ছে। হঠাৎ চা দোকানদার বলল, এই নাও বাবু চা, সঙ্গে বিস্কুট টিস্কুট কিছু কি দেবো নাকি? না না, বিস্কুট লাগবে না। আচ্ছা বাবু, তাহলে তুমি চায়ের দাম 5 টাকা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। সমীর চায় চুমুক দিতে যাবে এমন সময় তার চোখ চলে গেল চা দোকানির চোখের দিকে। চা দোকানদারের চোখটা কেমন যেন গর্ত ভর্তি অন্ধকার। সেখানে চোখ নেই, চোখের মনি নেই, এবং সেখান থেকে রক্তের একটা ধারা গাল বেয়ে নিচে নেমে আসছে। তা দেখে ভয় আতকে উঠে সমীর কিছু একটা বলতে যাবে এমন সময় তার ফোনটা আবারও বেজে ওঠে। সে গরম চায়ে একটা চুমুক দিয়েই ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে একজন মহিলা বলে ওঠে, ডেলিভারি বয় বলছেন? হ্যাঁ। খানিকক্ষণ আগে আপনি আমাকে ফোন করেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসলে আপনার একটা পার্সেল আছে, ওটা ডেলিভারি হলেই আজকের মতো আমার ছুটি হবে। আচ্ছা আসুন, আমি বাড়িতেই আছি।
আচ্ছা ঠিক আছে, আমি কয়েক মিনিটের মধ্যেই আসছি। এই বলে ফোনটা কেটে যায়। চাটা শেষ করে সমীর চায়ের দাম মিটিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। কিন্তু মনে মনে ভাবতে থাকে চা দোকানদারের সেই বিভৎস মুখটার কথা। আজ সারা দিনে 22-23টা অর্ডার সে ডেলিভারি দিয়েছে, আর এখন যেটা ডেলিভারি দিতে চলেছে সেটাই তার আজকের মতো শেষ ডেলিভারি। বাড়ির কাছাকাছি লোকেশনটা পড়ায় রাতের বেলা ফিরতি পথে ডেলিভারিটা ক্লিয়ার করবে এ কথা প্রথম থেকেই সমীর ভেবে রেখেছিল। আজকাল কাজের বাজার ভীষণই খারাপ, তাই তো পড়াশোনা জানা শিক্ষিত ছেলেকেও সারাদিন গাধার মতো পরিশ্রম করে যেতে হয়। পিঠে একটা বড় ব্যাগ নিয়ে সারাদিন ঘুরে বেড়াতে হয় এর দ্বার তার দ্বারে। তার উপরে ঘরে নতুন বউ, পরিশ্রম তো করতেই হবে, টাকা তো ইনকাম করতে হবে। অতঃপর সঠিক ঠিকানায় পৌঁছে কলিং বেল চাপতেই ঘর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। তাকে দেখে কেমন যেন অজানা এক ভয়ে সমীরের সারা শরীরটা কেঁপে উঠল। ভয়ে ভয়ে সে বলল, এই নিন পার্সেল, 780 টাকা দাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই নিন। মহিলা ক্যাশ অন ডেলিভারি সিলেকশন করেছিল, তাই এক হাতে পণ্য পাবার সঙ্গে সঙ্গে অন্য হাতে পণ্যের মূল্য চুকিয়ে দিল সেই মহিলা। এবং সমীর ভয়ে ভয়ে সেই স্থান পরিত্যাগ করে ঝড়ের গতিবেগে গাড়ি চালাতে শুরু করেছে। তার ভয়ের কারণ হলো একটু আগে যে মহিলাকে সে দেখল, সেই মহিলার মুখশ্রী যেন সমীরের পরিচিত এক রমণীর সাথে মিলে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো সেই রমণী এখন বেঁচে নেই। তাই তো সমীর ডেলিভারি করতে গিয়ে ওই মহিলাটাকে দেখে এতটাই ভয় পেয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। এসব চিন্তা ভাবনার মাঝেও ঝড়ের মতো দ্রুত বেগে ছুটে চলেছে সমীরের গাড়ি। এমন সময় গাড়ির ব্যাক সিট থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনের তাকাতেই সে দেখল সাদা কাপড়ে মোড়া যেন কবর থেকে কফিন জড়ানো কোনো এক মৃতদেহ উঠে এসে বসেছে তার পিছনে। বিকট বিভৎস পচা গন্ধ বেরোচ্ছে সেই মৃতদেহ থেকে। এটা দেখা মাত্র সমীরের সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত একটা হিম শীতল বাতাবরণ ছড়িয়ে গেল। মমির মতো সিল করা সেই মৃতদেহ যেন চাপা একটা আর্তনাদে মেয়েলি সুরে বলে উঠল, আমাকে আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? আমি তো একা থাকতে পারবো না। আমি আমি তোমার সাথেই যাব, আমি তোমার সাথেই যাব। এমন সময় সমীর কি করবে ভেবে উঠতে পারছিল না। সে যে ডেলিভারির বড় একটা ব্যাগ বহন করে আনছে সে কথা তো সে জানেই, কিন্তু সেই ব্যাগের পিছনে এইরকম একটা মৃতদেহ কিভাবে এলো আর কোথা থেকেই বা এলো এ কথা কিছুতেই তার মাথায় ঢুকলো না। তাই হঠাৎ করে বাইক থামিয়ে দ্রুত বাইক থেকে নেমে পড়ল সে, এবং কিছুটা দূরে পালিয়ে যেতেই তার পকেটে ফোনটা বেজে উঠল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করেই সমীর দেখল ফোনটা তার বাড়ি থেকে এসেছে। সে তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করলো। ফোনের ওপার থেকে সমীরের স্ত্রী নিরুপমা বলে উঠল, ইগো, তুমি কখন বাড়িতে ফিরবে? আমার ভীষণ ভয় করছে। এখানে কেমন যেন সব ভৌতিক ঘটনা ঘটছে। বারবার ঘরের লাইট ফ্যানের সুইচ অফ হয়ে যাচ্ছে। কি যেন বাথরুমের কল খুলে দিচ্ছে বারবার। যতবার আমি বন্ধ করে আসছি ততবারই আবার খুলে দিচ্ছে। একবার রান্নাঘর, একবার বাথরুমে, একবার বেডরুমে, সারাক্ষণ এমনটা হচ্ছে। আবার আবার ছাদের উপরেও কেউ যেন হাঁটছে। আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে গো। ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। এতক্ষণে ফোনটা কেটে সমীর পিছনে ফিরে বাইকের দিকে তাকালো এবং সে দেখতে পেল একটু আগেই যে লাশটা তার বাইকের ব্যাক সিটে বসেছিল সে আর নেই। এমন পরিস্থিতিতে সমীর মনে মনে ভাবল, তাহলে একটু আগে আমি যা দেখলাম বা শুনলাম তা কি আমার মনের ভুল ছিল? কিন্তু এত বড় ভুল আমার দ্বারা হতে পারে বলে তো আমার বিশ্বাস হয় না।
সে বাইকে আবার স্টার্ট দিল। অন্ধকারে ঢাকা পথঘাট, নক্ষত্রে ঢাকা আকাশ, ঝিঝির ডাক ও শেয়ালের চিৎকারে ভরা কলতান এড়িয়ে এক ঝাঁক অন্ধকার ও কুয়াশায় মাখামাখি হয়ে অতঃপর সমীর বাড়িতে ফিরে এলো। তারপর তারপর কি হলো ভোলাদা? আরে চুপ করে গেলে কেন? আরে এক টানা এতক্ষণ কথা বলা যায় নাকি? দাঁড়া, এক ঢোক মদ খেয়ে নি, তারপর বলছি। এই বলে ভোলাদা আরও এক ঢোক মদ পান করে আবার বলতে শুরু করলো। বাড়িতে ফিরে দরজায় টোকা মারতেই সমীর দেখলো ঘরের সদর দরজা ভিতর থেকেই খোলা। তাই সমীরের হাতের হালকা চাপে দরজাটা খুলে হাট হয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করতে করতে সে দেখলো পুরো ঘর বাড়িটা একেবারে পোঁচ কালো অন্ধকারে ভরে আছে। ঘর এমনটা অন্ধকার দেখে ফোনের ফ্ল্যাশ অন করে এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে সমীর তার স্ত্রীকে ডাকতে শুরু করেছে। নিরুপমা, ও নিরুপমা, কোথায় গেলে গো? ঘরদোর এমন অন্ধকার হয়ে পড়ে আছে কেন? নিরুপমা, ও নিরুপমা। কিন্তু ঘরের ভিতর থেকে নিরুপমার কোনো উত্তর শোনা গেল না। কিছুক্ষণ পর এ ঘর ও ঘর খুঁজেও সমীর যখন নিরুপমাকে খুঁজে পেল না, তখন একটা চাপা ঘোঙানির আওয়াজ রান্নাঘরের দিক থেকে সমীরের কানে এলো। তৎক্ষণাৎ সমীর রান্নাঘরের দিকে ছুটে গিয়ে দেখল এই ঘোর অন্ধকারের মধ্যেও রান্নাঘরে গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে নিরুপমা কিছু একটা রান্না করছে। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যে সে কি রান্না করছে? রান্নাঘরের পশ্চিমের খিড়কি থেকে চাঁদের আলো এসে পড়েছে নিরুপমার চোখে মুখে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে যেন নিজের মধ্যেই নেই, যেন তাকে চালনা করা হচ্ছে, অন্য কেউ চালনা করছে তাকে। নিরুপমা, কি গো, তুমি এখানে এই অন্ধকারের মধ্যে কি করছো? সমীর নিরুপমাকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে যেতেই নিরুপমা কড়াইতে টকবক করে ফুটতে থাকা তরল পদার্থটা সঙ্গে সঙ্গে নিজের গায়ে ঢেলে নিল এবং কি বিভৎস পৈশাচিক সুরে বলে উঠল, তুই ভাবলি কি করে যে তোর নিরুপমাকে আমি বাঁচতে দেব? জগদীশের বউ পিউকে আগুনে পুড়িয়ে মেরেছি, আজ তোর বউকেও মারবো। কথাটা শোনা মাত্র সমীরের সারা শরীর জুড়ে একটা ভয়, বিস্ময় ও নিজের প্রতি ঘৃণাবোধের হামানদিস্তা দুম দুম শব্দ করে সমীরের অন্তরটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছিল। সে হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল নিরুপমার সুশ্রী চেহারা জুড়ে বড় বড় ফোসকা পড়েছে। এমন সময় হঠাৎ নিরুপমা যেন সজ্ঞানে ফিরে এসে চিৎকার করে কেঁদে উঠল, আমাকে বাঁচাও সমীর, আমাকে বাঁচাও, ও আমাকে শেষ করে দিচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার সারা শরীরটা জ্বালায় চলে যাচ্ছে, কি ভীষণ জ্বালা, আমি পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি মরে যাব, আমি মরে যাব সমীর, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। এই বলে সমীর নিরুপমার কাছে যেতেই নিরুপমার ভিতর থেকে কোনো এক পৈশাচিক মানবী বলে উঠল, দূরে সর, অমানুষের বাচ্চা, দূরে সর, আমার গায়ের ধারে একদম আসবি না, নয়তো তোর বউয়ের আগে তোর মাথা খাবো। এই বলে হঠাৎ নিরুপমা সেই অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে গিয়ে ছাদের ওপর উঠে গেল এবং তৎক্ষণাৎ বাইরে একটা ধূপ করে কিছু পড়ার আওয়াজ সমীরের কানে এলো। সমীর তড়িঘড়ি বাইরে গিয়ে দেখল ছাদের ওপর থেকে পাশের কংক্রিটের রাস্তার উপর মুখ গুজে মরে পড়ে আছে নিরুপমা। সঙ্গে সঙ্গে তার পাশে হাঁটু গেড়ে বসে সমীর নিরুপমার উল্টে থাকা শরীরটা চিৎ করে দেখে তার মুখ চোখ সব যেন থেতলে গেছে। গায়ের বড় বড় ফোসকাগুলো ফেটে একটা পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে।
নিরুপমার শরীর থেকে বয়ে যাওয়া তাজা রক্তে রাস্তাটা একেবারে লাল টকটকে হয়ে রয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে এ যেন এক অলকানন্দার বাগান। এমন সময় সমীরের কানে আসে কোনো এক বিড়ালের বীভৎস ভয়ানক ডাক। মুখ তুলে সে দেখে তার সামনেই অনতি দূরে রাস্তায় নিরুপমার শরীর থেকে বয়ে যাওয়া রক্ত স্রোতে একটা লকলকে জিভ ডুবিয়ে রক্ত চেটে খাচ্ছে একটা কালো বিড়াল। তার সারা শরীরটা অন্ধকারের সাথে মিশে আছে, শুধু দেখা যাচ্ছে জ্বলন্ত দুটো চোখ। সেই চোখে সমীরের দিকে তাকিয়ে তাকিয়ে পরম আনন্দে রক্ত চাটছে সে, এবং মেয়াও মেয়াও ডাক ছেড়ে সমীরকে জানান দিচ্ছে যে এই রক্ত পান করে সে কতটা তৃপ্ত। সেই বিড়ালটার দিকে চেয়ে থাকতে থাকতে ক্লান্ত অবসন্ন চোখে ক্ষীণ হয়ে আসা শব্দযোগে সমীর কাঁদতে কাঁদতে বলে উঠল, এক এক করে তুই আমার সব শেষ করে দিলি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, সকলকে তুই শেষ করে দিলি। তাহলে আমাকেই বা কেন বাঁচিয়ে রেখেছিস? অল চুপ করে থাকিস না, বল আমাকেই বা কেন বাঁচিয়ে রেখেছিস? নে, আমার প্রাণটা নিয়ে নে। ভগবান, আমাকে আর কত শাস্তি পেতে হবে ভগবান, আর কত শাস্তি পেতে হবে? তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প রাতপরি। গল্পটা এতদূর পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো এবং হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপ দাও। আর স্কেটেলসে যদি তুমি নতুন হও, মানে প্রথমবারের জন্য আমার গল্প শুনছো, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। স্কেটেলসে এসে তোমার নিজের গলায় তোমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শোনানোর জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি 9748437888, এই নাম্বারে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আচ্ছা ভোলাদা, জগদীশের স্ত্রী পিউ ও সমীরের স্ত্রী নিরুপমা এইভাবে মারা গেল কেন? তাকে কেই বা এমনভাবে হত্যা করলো? তবে এত দূর পর্যন্ত শুনে আমার যা মনে হচ্ছে তা হলো এ গল্প কোনো এক পৈশাচিক প্রতিশোধের গল্প, নয়তো এমন নৃশংসভাবে কেউ নিজের মুখ আগুনে পোড়াতে পারে বাবা, আর এইভাবে কেউ নিজে নিজে দোতলার ছাদ থেকে পড়ে মরতে পারে? তবে সে আমার মনে যাইবারে হোক না কেন, প্রকৃত সত্যটা কি সেটা তুমিই বলো। এসব ঘটনা ঘটে যাবার বেশ কয়েক পক্ষ কাল পর একদিন সন্ধেবেলায় জগদীশ সমীরের সাথে দেখা করতে আসে। সমীর, 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 দরজা খোল, দরজা খোল ভাই, দরজা খোল, আমাকে বাঁচা ভাই, এ ভাই। কিরে, কি হয়েছে তোর? এমন করে হাঁপাচ্ছিস কেন? জগদীশ ও সমীর দুই বন্ধু। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাদের একবারও মতবিরোধ হয়নি। আজ জগদীশ সমীরের সাথে দেখা করতে এসে সন্ত্রস্ত হয়ে বলে উঠল, আমাকে বাঁচা ভাই সমীর, আমাকে বাঁচা। আমি কি করে তোকে বাঁচাবো ভাই? প্রতি রাতে আমিও যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। সমীর, তুই খোঁজ পেয়েছিলিস তো 3-4 মাস আগে আমার বউ মারা গেছে? হ্যাঁ রে, খোঁজ পেয়েছি। আর তুই দেখে নিস, ওইভাবে তোর আমাদের দুজনেরই মৃত্যু হবে। আমরা দুজনেই যে পড়ে গেছি এই পিশাচিনীর কবলে। ও আমাদেরকে ছাড়বে না, ছাড়বে না, আমাদেরকে শেষ করে দেবে। শুধু বাঁচিয়ে রেখেছে প্রিয়জনদের মৃত্যুর যন্ত্রণা অনুভব করার জন্য। আচ্ছা সমীর, আমাদের এখন কি করা উচিত বলে তোর মনে হয় রে? কি আর করি বল? যে পাপ আমরা করেছি তাতে করে মৃত্যুদণ্ড পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই অপেক্ষা কর, যারা মরেছে তাদের মতন অমন শারীরিক হেনস্থার আমাদেরও মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সমীরের এমন কথায় জগদীশের মনটা খানিক বিষণ্ণ হয়ে এলো। সে ঘরের চারিদিকে কয়েকবার চংমং করে চেয়ে বলে উঠল, আরে নিরুপমাকে দেখছি না যে, সে কোথায় গেল? কথাটা শুনে সমীরের চোখের কোণের জল চিকচিক করে উঠল। অতঃপর চোখের কোণের জলবিন্দুটা মুছে ফেলে সমীর বলল, নিরুপমা আর নেই রে ভাই, নিরুপমা আর নেই।
মাসখানেক হলো নিরুপমা আমাকে ছেড়ে চলে গেছে। আকস্মিকভাবে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। সে কি বলছিস? নিরুপমা আর বেঁচে নেই? না রে, নিরুপমা আর বেঁচে নেই। তার মানে ওকেও ওই শয়তানি শেষ করেছে? কি বলছিস? ও তো শয়তানি নয়, শয়তান তো আমরা রে, আমরা। হ্যাঁ, সে যা বলেছিস ভাই, কিন্তু একটা ভুলের শাস্তি এতগুলো প্রাণ। তুই জানিস প্রতি রাতে আমার সাথে কি হয়? হ্যাঁ, জানিস তুই? তবে শোন, পিউ মারা যাওয়ার পর থেকে প্রতিদিন রাতে মদ না খেলে আমার ঘুম হয় না, জানিস? আমার নানান ধরনের সব চিন্তা হয়, মন খারাপ আর বিষণ্ণতা এসে আমাকে যেন কেমনভাবে ঘিরে ধরে। আমি তাই প্রতি রাতে মদ গেলাটাকে একেবারে পার্মানেন্ট করে ফেলেছি। সেদিন রাতেও নেশার ঘোরে প্রায় বেহুশ হয়ে বাড়ি ফিরে আমি মরার মতো ঘুমিয়ে পড়েছি। রাত বাড়ার সাথে সাথে পাড়ার মোড়ে কিংবা বটগাছতলার খাটিয়ায় মানুষজনের ভিড় কমতে শুরু করে এবং একটা সময় পর সব কেমন যেন শুনশান হয়ে যায়, কোথাও কেউ থাকে না। এমন সময় আমার ঘরের সামনের রাস্তাটায় একদল কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল হঠাৎ, জানিস? সেই ডাক কেমন যেন কাকতালীয় ভাবে আমার কানে ভেসে এলো। যদিও সেদিন কুকুর ডেকেছিল, তার কারণ রাতের আঁধারে কুকুর শুধু মানুষ দেখেই ডাকে না, ওরা রাতের আঁধারে ভূত, প্রেত, অশরীরী এসব উপস্থিতি অনুভব করেও ডাকে। কিন্তু এই ডাক কি ভূত দর্শনে ঘটেছে নাকি এমনি, তা আমি পরে বুঝতে পেরেছিলাম। সে যে কারণেই হোক, কুকুরগুলো ডাকার পরে থেকেই আমার ঘুমে কেমন যেন ব্যাঘাত ঘটতে শুরু করেছে। অবাঞ্ছিত কোনো এক স্পর্শে অনবরত আমার ঘুমের মাথা মুন্ডু কেমন যেন চটকে যাচ্ছিল, জানিস? নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও আমি বারবার সেই অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে চাদরের নিচে আমার একমাত্র সঙ্গী আমার পাশবালিশটাকে জড়িয়ে ধরছিলাম। বেশ কয়েকবার এমন হওয়ার পর আমার ঘুমটা পুরোপুরি ভেঙে গেল এবং ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয়ে আমি আবিষ্কার করলাম দুটো হাত। সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম সব কেমন যেন খাড়া হয়ে উঠল রে। আমার মনে হলো আমার ঘরে যেন আমি আর একা নই, চাদরের নিচে কেউ যেন একজন আছে। সে যেন আমার শরীর খালি বারবার স্পর্শ করে যাচ্ছে। আমি পরিষ্কার অনুভব করছিলাম আমার পরনের লুঙ্গি ও গেঞ্জির ভেতর এক জোড়া নমনীয় হাত কেমন যেন কিলবিল করছে। যাযাবর পথিকের মতন সেই হাত দুটো আমার শরীরের যত্রতত্র খালি বিচরণ করে চলেছে। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য সবাই কেমন একটা ঘোরের মধ্যে থাকে, জানিস তো? সেই ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে একটু সময় লাগে সবারই। বেশ কিছুক্ষণ আগে আমার ঘুমটা ভেঙেছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি সেই অবস্থাতেই বিছানায় শুয়েছিলাম। আর 7-5 না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছিলাম
চাদরের তলায় সেই উষ্ণ আদর। পিউ তো মারা গেছে, তাই বহুদিন আমি নারী শরীরের কোনো সান্নিধ্য পাইনি। তাই হঠাৎ করেই এমন উষ্ণ আদর খেতে আমার বেশ ভালোই লাগছিল জানিস। তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় নমনীয় হাত দুটোর সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটের স্পর্শ আমি পেতে শুরু করলাম। ধীরে ধীরে ঠোঁট দুটো আমার পুরুষাঙ্গের পাশ দিয়ে আমার লোমশ বুকের উপর দিয়ে গলাবে, তারপর আমার ঠোঁট দ্বয়ের সাথে মিলিত হলো। একটা সময় পর অজান্তেই আমার মুখ দিয়ে যৌন তৃপ্তির সেই আওয়াজ বেরিয়ে এলো। তখন সেই ঠোঁট দুটো যেন ক্রমশ আরো উৎসাহী হয়ে পড়ল। আমার শরীরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র যেন চষে বেড়ালো। তখন যৌন রসে আমার সারা শরীর ক্রমশ সিক্ত হয়ে উঠল। নাইট বাল্বের নীল আলোয় মিশে থাকা দ্বিতীয় সেই ব্যক্তি জিভ দিয়ে সেই সবটা রস যেন চরম এক আশ্লেষে ক্রমশ শুষে নিতে লাগলো। কি মাদকতাময় একটা মুহূর্ত! শারীরিক তৃপ্ততার সেই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ আমি চোখ খুললাম। আর তখনই হঠাৎ করেই আমার ঘুমের চটকাটা কেমন যেন কেটে গেল। আর সেই মুহূর্তে আমার হঠাৎ মনে পড়লো যে আমি ছাড়া এই ঘরে তো আর কেউ নেই, আর থাকাটাও তো সম্ভব নয়, কারণ দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। 7-5 ভেবে আমি বিস্ফারিত চোখে উঠে বসবার চেষ্টা করলাম জানিস, কিন্তু পারলাম না। ভেজা ঠোঁট আর অদৃশ্য দুটো হাত তখন আমার শরীরের নিয়ন্ত্রণ যেন তখন পুরোপুরি দখলে নিয়ে নিয়েছিল নিজের। আমার প্রচন্ড যেন কেমন দম হাঁসফাঁস করছিল, কিন্তু তবুও হঠাৎ খুব জোরে হ্যাঁচকা একটা টান মেরে গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলে আমি ঘরের নীল আলোয় দেখলাম না, কেউ নেই। ঘরে কেউ নেই। তখন আমার বিছানাতেও কেউ নেই। অথচ আমি তখনও স্পষ্ট অনুভব করছিলাম আমার বুকের তখনও মুখ গুঁজে পড়ে আছে কোনো এক নমনীয় তুলতুলে স্তনা বিশিষ্ট অশরীরী এক যৌন পিপাসী কোনো রমণী। না, তখন আর সেই মাদকতাময় সুখের মুহূর্ত আমি অনুভব করতে পারিনি ভাই, বরং ভয়ে আর বিস্ময়ে আমার শরীরের সবকটা লোম যেন একসঙ্গে খাড়া হয়ে উঠেছে। আমি প্রাণপণে চেষ্টা করছি অশরীরী সেই শয্যা সঙ্গিনীর হাত থেকে রেহাই পেতে, কিন্তু কিন্তু পারিনি আমি। ততক্ষণে ভয়ে আমার বাক শক্তি যেন স্তব্ধ হয়ে গেছে। আমি তবুও কাঁপা কাঁপা স্বরে বলে উঠলাম, কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি? তুমি কে? তুমি যেই হও না কেন, আমাকে দেখা দাও আমাকে। তখনই আমার কথায় যেন হিতে বিপরীত ঘটে গেল। হঠাৎ যেন একটা প্রবল ধাক্কায় আমি খাটের উপর পড়ে গেলাম এবং আমার হাত দুটো খাটের দুদিকে যেন যীশু খ্রিস্টের মতন পেরেক বিদ্ধ হয়ে আটকে গেছে। আমার পা দুটোর ক্ষেত্রেও সেই একই ঘটনা। দুটো পা যেন দুদিকে আটকে গেছে। আমি তখন চিল্লাতে শুরু করেছি,
প্রাণ ভয় চিল্লাতে শুরু করেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে তুমি? তুমি কে আসলে? নিজের পরিচয় দাও। আমাকে এভাবে কেন আটকাচ্ছ? ছেড়ে দাও আমাকে। এমন সময় আমি অনুভব করলাম আমার পরনের লুঙ্গিটা যেন কেউ টেনে হিঁচড়ে খুলে নিল। তারপর কোনো এক অশরীরী কাম পিশাচি আমার পুরুষাঙ্গের উপর বসে তার অদৃশ্য যোনি পথে যেন মিলনের তৃপ্ততা অনুভব করতে লাগলো। আর প্রবল কষ্টে আমি তখন আর্তনাদ করতে থাকলাম। আচ্ছা বল ভাই, তুই বল, এইভাবে কি প্রতি রাতে এই অত্যাচার সহ্য করা যায়? শুধুমাত্র কি আর তোর সাথে, আমার সাথেও প্রায় সময় এমনটাই হয় রে। আর হবে নাই বা কেন বল? আমরা তো আর রজনীকে কম নির্যাতন করিনি, সেও এমন নির্যাতন করছে, তাই আজ আমাদেরও সহ্য করতে হবে। তোর সেদিনের সেসব কথা মনে আছে? আরে আমার সব মনে আছে। এই বলে সমীর পুরনো স্মৃতি রোমন্থন করতে যাবে এমন সময় হঠাৎ বাইরের অন্ধকার থেকে ছুটে এসে কে যেন ঢুকে পড়ল সমীরের ঘরে, এবং সঙ্গে সঙ্গে নিভে গেল ঘরের সমস্ত আলোগুলো। আকস্মিক এমন দৃশ্যের সম্মুখীন হয়ে সমীর ও জগদীশ দুজনেই তখন হতবাক, কি করবে বুঝে উঠতে পারল না। এমন সময় বাইরের আকাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির টুপটাপ শব্দকে ছাপিয়ে মাঝে মধ্যে বজ্রাঘাতের বিকট চিৎকারে ঘর বাড়ি কেঁপে কেঁপে ওঠে। অগত্যা দুজন হাতে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে কালো ছায়ামূর্তিটা কোন দিকে এগিয়ে গেল তা লক্ষ্য করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছে ঘরের ভিতরে। কিছুক্ষণ পরেই তাদের কানে এলো শোবার ঘরের ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ। সেটা যেন এই বাইরেই আসছে। দুজনে সেদিকেই এগিয়ে গেল। বাইরের আকাশে তখন রাতের বৃষ্টি মুখর আল কাতরার মতো মেঘ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বজ্রপাতের ক্ষণিক আলোয় দূরের দিগন্ত রেখার কালো লক্ষণ গণ্ডি দেখা যায়। যেন এক ভয়ানক অন্ধকার নেমে এসেছে দেবী রণচণ্ডীর এলোকেশী রূপের মতো নিখুঁত কালো হয়ে। সমীরদের বাগান বাড়ির দিকে মন্দিরটা ও বেল গাছের দিকটা দেখেই বোঝা যায় এই কয়েক মুহূর্তে বৃষ্টির জলে যেন ডুবে যাবে পুরো পাড়া। এদিকে ঘোর তমসায় জগদীশ ও সমীর দুজনে দক্ষিণের বারান্দা থেকে হেঁটে উত্তরের ঘরগুলোর দিকে এলো। কিছুক্ষণ আগেই যেদিকে দ্রুত বেগে ধেয়ে এসেছিল এক তাল কালো অন্ধকার বুকে নিয়ে সেই ছায়া মূর্তি, সেই দিকের পর পর দুটো ঘরের দরজা জানলা খুলে চারিদিকটা ভালো করে লক্ষ্য করে দেখলো দুজনে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না তারা। ছন ছন করে বাতাস বইছে, জানলা দরজার পর্দাগুলো যেন অবিরাম পাগল হয়ে উঠছে। এমন সময় সমীর ও জগদীশ পরপর দুটো ঘর খোঁজার পর্ব শেষ করে শেষের ঘরটা খোলার সঙ্গে সঙ্গে বিভৎস অন্ধকার যেন গিলে ফেলল তাদের দুজনকে। ঘরের ভিতর থেকে একটা গোঙানির চাপা আওয়াজ তাদের দুজনের কানে এসে পৌঁছলো। সমীর ও জগদীশ ফ্ল্যাশ লাইটের আলো ফেললো ঘরের প্রতিটা কোণে। সেই ফ্ল্যাশ থেকে নির্গত আলোর বিন্দু দুটোকে কেন্দ্র করে দুজনের দুজোড়া চোখ ঘুরে এলো ঘরের প্রতিটি কোণা, কিন্তু কাউকেই তারা দেখতে পেল না। তবুও সেই একই রকম ভাবে গোঙানির তীব্র চিৎকার তাদের কান ঝালাপালা করে দিতে লাগলো। ঠিক এই সময় এক ফোঁটা রক্ত উপর থেকে ঝরে পড়ল সমীরের কাঁধের উপর। সমীর তৎক্ষণাৎ হাতের ফ্ল্যাশ লাইটের আলোটা এনে ফেললো সিলিংয়ের দিকে, এবং যা দেখলো তা হুবহু ব্যাখ্যা করার মতো শব্দ আমার কাছে পর্যাপ্ত নেই। তারা দেখলো মৌচাকের মতো এক তাল আধার পিণ্ড, এবং সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মাঝে মধ্যে সেই আধার পিণ্ড থেকে একটা ভয়ানক মুখাবয়ব, মাঝে মধ্যে সেই আধার পিণ্ড থেকে একটা ভয়ানক মুখাবয়ব ভেসে উঠছে। সেই ভয়ানক পৈশাচিক মুখাবয়ব দেখে দুজনেই আঁতকে উঠল।
তাদেরকে এমন ভয় পেতে দেখে সেই আধার পিণ্ড তীব্র অট্ট হাসি হেসে বলল, কোথায় কোথায় পালাবি? আজ আজ তোদের যাওয়ার সময় হয়েছে। আজ কেউ তোদের বাঁচাতে পারবে না। মরবি এক এক করে, তোরা দুজন সব মরবি সব। এমন পৈশাচিক বিদঘুটে কথাবার্তা শুনে দুজনের কলিজা চুপসে চিড়ে ভাজা হয়ে গেছে। অতঃপর ভয় তোতলাতে তোতলাতে সমীর বলে উঠল, ভাই জগদীশ, সে যে ফিরে এসেছে, ওর হাত থেকে আমাদের আর আর রক্ষা নেই। পালা সমীর পালা, এখান থেকে শিগগিরই পালিয়ে চল। এই বলতে বলতে সেই বৃষ্টিমুখর রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল দুজনে সেই পৈশাচিক শক্তির হাত থেকে রেহাই পেতে। দুর্ভাগ্যবশত তাদের সঙ্গেই এগিয়ে চলল আধার মানবীর সেই অট্টহাসির তীব্র আওয়াজ। থাক ভোলাদা, আর বলতে হবে না, দোহাই তোমার, এবার চুপ করো। কেন রে, চুপ করব কেন? শেষ পর্যন্ত শুনবি না? শেষ পর্যন্ত শুনতে তো চাই, কিন্তু এবার ভীষণ ভয় করছে যে। ও আচ্ছা আচ্ছা, তোর তাহলে ভয় করছে। ওই দেখ, তোর পিছনে ভূত। ও মা, আরে ভয় দেখাচ্ছ কেন বলো তো ভোলাদা? ওই দেখ রে, পেলা ভয় পেয়েছে। পেলা, তুই ভোলাদার গায়ের ধারে গিয়ে বস, তখন আর ভয় করবে না। দাদা, তুমি গল্পটা শুরু করো তো। হ্যাঁ, তবে শোন, এতক্ষণ আমি যে ঘটনা তোদেরকে বললাম তা সম্পূর্ণটাই একটা ক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র। এবার তোদেরকে সেই ক্রিয়া সম্পর্কে বলবো। কেনই বা এই বৃষ্টির রাতে দুজনকে প্রাণ ভয় পালাতে হচ্ছে, আর কেনই বা তাদের এমন প্রাণ সংকট। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো। একটা সময় গ্রামের একই স্কুলে একই ক্লাসে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত সমীর, জগদীশ ও রজনী। তারা তিনজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুত্ব কি মর্মান্তিকভাবে বদলে গেল শুনলে তোদেরও চোখে জল আসবে। সেদিন সন্ধ্যাবেলায় জগদীশের বাড়ি ফাঁকা ছিল, কারণ সেই দিন তার বাবা মা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর ফেরেনি। ফোন করে জানিয়ে দিয়েছিল রাতে ফিরবে না। তাই রাতে জগদীশ যেন একা একা না থাকে, সে যেন সমীরকে কাছে ডেকে নেয় কিংবা সমীরদের বাড়িতে গিয়েই থাকে। এই সুযোগে জগদীশের কোনো নতুন মোবাইলে সমীর ও জগদীশ দুজনে লুকিয়ে লুকিয়ে নীল ছবির অশ্লীল ও গোপন ভিডিও দেখতে দেখতে উত্তেজিত হয়ে যায়। বাইরে তখন সবে সবে সূর্য ডুবে গোধূলি নেমেছে। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে বাড়িতে ফিরছে। এমন সময় হঠাৎ রজনী জগদীশদের বাড়িতে এসে উঠোনে দাঁড়িয়ে জগদীশকে ডাকতে শুরু করেছে। জগদীশ, এই জগদীশ। জগদীশ সেই উত্তেজিত অবস্থায় বাইরে বের হতে পারছে না। তখন সমীর ফিস ফিস করে জগদীশের কানে কানে বলে, তোর বাড়িতে তো কেউ নেই, এই সুযোগে রজনীকে ডাক না, দুজনে মিলে একটু খেলি না হয়? সঙ্গে সঙ্গে জগদীশের মাথায় একটা কুবুদ্ধি কাজ করে গেল। সে রজনীর ডাকে সাড়া দিয়ে বলল, তোর অঙ্কের খাতাটা একটু দিবি রে? এই, আমি ওকে ভিতরে ডাকছি, তুই দরজার পাশেই রেডি হয়ে থাক। ও ঘরে ঢুকলেই ওর মুখে গামছা চেপে ওকে শক্ত করে ধরবি। সঙ্গে সঙ্গে আমি ভিতর থেকে দরজা দিয়ে দেবো। তারপরও আর এইসব কথা লজ্জায় কাউকে বলতে পারবে না। ভাই, তোর মাথায় তো সেরা বুদ্ধি। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ রে রজনী। আয়, উপরে উঠে আয়, এসে খাতাটা নিয়ে যা। আচ্ছা, তবে তুই শুয়ে থাক, আমি নিয়ে নিচ্ছি। এই বলে সে উঠোন থেকে প্রথমে দাওয়ায় উঠে আসে। ততক্ষণে দরজার পিছনে তার জন্য অপেক্ষা করছে সমীর, এবং ঘরে ঢুকতেই পিছন থেকে গামছা দিয়ে তার মুখটা চেপে ধরে সমীর।
সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে ঘরের দরজাটা বন্ধ করে দেয় জগদীশ। হঠাৎ আচমকা এমনটা হওয়ায় প্রথমে সবটা বুঝতে পারেনি রজনী, কিন্তু কিছুক্ষণ পরে এসে সবটা বুঝতে পারে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তার আর কিছুই করার ছিল না। এদিকে দুজন রাক্ষস মিলে ঘরের মধ্যে থাকা দড়ি দিয়ে রজনীর দুটো হাত দুটো পা খাটের ডাসার সাথে বেঁধে ফেলে এবং তার গালের মধ্যে দিয়ে একটা গামছা মোটা করে পাক দিয়ে ঢুকিয়ে মাথা সমেত বেঁধে দিয়েছে। রজনী এখন চাইলেও আর চেঁচাতে পারছে না। এতক্ষণে একটা মেয়ে মানুষকে ধরাশায়ী করতে গিয়ে তাদের দুজনের সারা শরীরে দরদর করে ঘাম বেরিয়ে এসেছে। বাইরের আকাশে গোধূলির বেলা টপকে গিয়ে সন্ধ্যা হয়েছে। চারিদিকের বাড়িগুলো থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ ভেসে আসে। আর এদিকে দুজনে ফোনের সেই নোংরা ভিডিও চালিয়ে রজনীর সামনে ধরে বলে, দেখো রজনী, আমি আর জগদীশ দুজনে মিলে তোর সাথে এমনটা করব, তুই কি খুব রাগ করবি? আচ্ছা করেই দেখ না কেমন লাগে, নতুন নতুন অভিজ্ঞতা, বেশ ভালোই লাগবে বোধহয়, বুঝলি? এসব কথা শুনে রজনীর চোখ থেকে ঝরঝর করে জল ঝরে পড়ে এবং মুখ থেকে একটা চাপা কান্নার আওয়াজ। তারপর ধীরে ধীরে সময় বৃদ্ধির সাথে সাথে রজনীর শরীরের পোশাক হ্রাস পেতে লাগলো। নীল ছবির উত্তেজিত ভিডিও দেখতে দেখতে দুজনে ঝাঁপিয়ে পড়ল রজনীর শরীরের ওপর। তার শ্যামলা বরণ চোখে মুখে জোর করে চুম্বন এঁকে দিল দুই ধর্ষক। কামড়ে নিল ঠোঁট। ঘরে পোষা বিদেশি কুত্তার মতো লগলগে দুটো জিভ দিয়ে দুজনে মিলে চেটে নিল রজনীর সারা শরীর। তারপর তার উলঙ্গ শরীরে বুকে দলা পাকানো মাংসপিণ্ড দু হাতে চটকে দিয়ে অতঃপর যৌনাঙ্গের মিলন শুরু করল। দুজন এইভাবে কয়েক ঘন্টা ধরে তাকে ভোগ করল। তারপর জগদীশ বলল, ভাই, এসব কথা যদি ও সবাইকে বলে দেয় তখন কি হবে? প্রমাণ লোপাট করে দিলে তখন কে বা কার কাছেই বা বলবে? মানে বলতে চাইছি রজনীকে সরিয়ে দিতে পারলেই সব সমস্যার সমাধান, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর তারা দুজনে মিলে রজনীর ক্লান্ত শরীরটা ঘরের মধ্যে ফেলে রেখে জগদীশদের বাড়ির পিছনের বড় কলা বাগানে এক কোমর গর্ত করে তারপর ঘর থেকে রজনীর ক্লান্ত শরীরটা দুজনে মিলে বয়ে নিয়ে গিয়ে লোকচক্ষুর আড়ালে সেই গর্তের মধ্যে জ্যান্ত রজনীকে পুঁতে দেয় এবং সেই জায়গায় একটা পেয়ারা গাছের চারা লাগিয়ে জল টল দিয়ে এমনভাবে গুছিয়ে রাখে যা দেখে বোঝার সাধ্য কারোর নেই। তারপর বেশ কয়েকদিন গ্রামে পুলিশি নজরদারি চলে, তবে রজনীকে আর কেউ খুঁজে পায়নি। আর সেদিনের সেই পাপের জন্যই আজ রজনীর আত্মা ওদের দুজনের পিছু নিয়েছে। আর জগদীশ ও সমীর রজনীর হাত থেকে বাঁচতে এই ঝড় বৃষ্টির রাতে ভিজতে ভিজতে কাকতালীয়ভাবে এসে পড়েছে জগদীশের সেই বাগানে। অতঃপর তারা ক্লান্ত হয়ে বসে পড়েছে একটা গাছের গোড়ায়। এমন সময় তাদের চোখ চলে যায় সামনের সেই পেয়ারা গাছটার দিকে। বেশ বড়সড় হয়ে উঠেছে। দেখে মনে হয় যুবতী নারী। হয়তো রজনী বেঁচে থাকলে ঠিক এত বড়ই হতো। তার ডালে নতুন পাতা গজাতো, ফুল ফুটতো, কিন্তু না, তা এরা সম্ভব হতে দেয়নি। তাই তো সেই পাপে এই বৃষ্টি মুখর পরিবেশে স্বজন হারিয়ে এইরকম মৃত্যু ভয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে জগদীশ ও সমীর। তারা দুজনে ক্লান্ত চোখে তাকিয়ে আছে যুবতী পেয়ারা গাছটার দিকে। বৃষ্টির ফোঁটা পড়ে গাছের পাতাগুলো দুলছে। মাঝে মধ্যে বজ্রপাতের আলোয় গাছের সমস্ত শরীরটা দেখা যায়। ঠিক এই সময় হঠাৎ আকাশে বাজ পড়ার ক্ষণিক আলোয় সমীর ও জগদীশ দেখল পেয়ারা গাছের গোড়ার মাটি ফাঁক হয়ে দুটো হাত উপরে উঠে এলো। সেই হাতে কোনো মাংস নেই, শুধু কঙ্কাল। তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল সার দেহ এবং একটা কালো বাতাস সেই কঙ্কাল করটির মধ্যে এমনভাবে পাক খেতে শুরু করেছে যে ওটাই যেন কঙ্কালের চালিকা শক্তি।
হঠাৎ কঙ্কালটা ধীরে ধীরে রোবটের মতো দুজনের দিকে এগিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে ক্লান্ত শরীর নিয়ে আর পালাতে না পেরে দুজনে হাত জোর করে জীবন ভিক্ষা চাইলো। ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। এই বলে মশা মারার মতো করে দু হাত দিয়ে দুজনের মাথা দুটো ফাটিয়ে দিতেই চারিদিকে ছিটকে পড়লো টাটকা তাজা ঘিলু। তারপর এক এক করে ছিঁড়ে ফেললো দুজনের শরীরের সমস্ত অঙ্গ। কুচি কুচি করে ছিঁড়ে উড়িয়ে দেওয়া চিঠির মতো তাদের দুজনের শরীরে এমনভাবে টুকরো টুকরো করে ফেলে রাখলো সেই পৈশাচিক রমণী যে তাদেরকে আর চিহ্নিত করা সম্ভব নয়। যে কোনটা জগদীশ আর কোনটা সমীর। বাপরে বাপ, কি ভয়ঙ্কর গল্প গো। মনে হচ্ছে আজ তো তোমার কাছে শুয়ে পড়তে হবে দেখছি। বেশ তো, আজ তবে দুজনে থেকেই যা। সেই আমি একা মানুষই থাকি, তোরা থাকলে বেশ ভালোই হবে। সেদিন ভোলাদার কথা মতো আমি আর পেলা ভোলাদার কাছেই থেকে গেছিলাম। তো বন্ধুগণ, বলো তো ভোলাদার মুখে গল্প শুনতে তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প অমিয় নস্করের কলমে রাতপরি। গল্পটা শেষ অবধি তোমরা কে কোথা থেকে শুনলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, এবং স্কেটেলসে যদি তুমি নতুন হও, মানে প্রথমবারের জন্য আমার গল্প শুনছো, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা স্কেটেলসে এসে তোমার নিজের গলায় শোনানোর জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি 9748843788, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল মহুয়া, মিমো, সৌরভ রায়, মধুরা, শুভ এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। স্কেটেলসের আরও এইরকম বাংলা ভূতের গল্প শোনার জন্য তোমার মোবাইল স্ক্রিনের উপর ডান দিক এবং বাম দিকে এখন যে দুটো গল্পের ভিডিও এসেছে তার মধ্যে যে কোনো একটায় ক্লিক করো।